হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরদের ভিডিওতে সবাইকে স্বাগত। তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ইন টার্মস অফ অ্যানালাইজিং সাম প্রোগ্রেশন অফ ইস্ট বেঙ্গল ফুটবল টিম। তো প্রথমেই বলে রাখি যে আমি বিশাল কোনো ফুটবল অ্যানালিস্ট নই বা প্রচুর কিছু ফুটবল সম্পর্কে নলেজ আছে এরকম নয়। জাস্ট কয়েকটা জিনিস যেগুলো আমি তোমাদেরকে অক্টোবর 22 মোস্ট প্রবাবলি, যেদিন আমি ভুবনেশ্বর থেকে ফিরছিলাম ট্রেনে ভিডিও করছি এবং জাস্ট সবে মাত্র ইস্টবেঙ্গল হেরেছে ওদিশা এফসির এগেনস্টে এবং ডার্বির পরে সাপোর্টার্সের মন এমনি খুব ভারাক্রান্ত ছিল এবং সেই সময় আমার কয়েকটা কথা হয়তো অনেককেই হার্ট করে বা অনেকেই ভাবে যে এরকম কোনো কিছুই হবে না। তো সেদিন আমি অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে অস্কার ব্রুজন যে প্রসেসটা স্টার্ট করেছেন সেই প্রসেসটা যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশন হয় তাহলে সেদিনকে 60 মিনিটস আমরা কিছু প্রোগ্রেশন দেখেছিলাম। কিছু ভুল অবভিয়াসলি ছিল যে কারণে ইস্ট বেঙ্গল হারে এবং সেই সময় অনেকেই অনেক রকম দেখেই নেগেটিভ কথাবার্তা বলেন, অনেকেই আবার চ্যানেল আনসাবস্ক্রাইব করেও চলে যান। যাই হোক, সেসব নিয়ে কখনো ভাবি না, কারণ আমার কাজই হচ্ছে সঠিক পথটা দেখানো জাস্ট। তার কারণ জানো তো, আমি কয়েকটা জিনিস একটু মনে করি যে ইন্ডিয়ান ফুটবলে মারাত্মক কিছু যে হাইফাই প্লেয়ার্সরা খেলে বা সেখানে বিশাল কিছু যে টেকনিক্যালি অ্যান্ড ট্যাকটিক্যালি স্ট্রং হতে হয় এরকম নয়, তাহলে আমাদের র্যাঙ্কিং এরকম 150-র দিকে আস্তে আস্তে এগিয়ে যেত না। আমরা র্যাঙ্কিংয়ে অনেক আগে থাকতাম, অ্যাটলিস্ট 100-এর মধ্যে থাকতাম। তো সেরকমটা নেই। ইন্ডিয়ান ফুটবলের কি কন্ডিশন আছে সেটা ফিফা র্যাঙ্কিংটা দেখলেই বোঝা যায় এবং লাস্ট 1 ইয়ার ইন্ডিয়া একটাও কোনো ম্যাচ জিততে পারেনি। তো এখান থেকেই বোঝা যায় ইন্ডিয়ান ফুটবলের ঠিক কী কোয়ালিটি রয়েছে এবং তার সঙ্গে তো রেফারিং আছেই, সেটা আরও বেশি ইন্ডিকেট করে দ্য কোয়ালিটি অফ ইন্ডিয়ান ফুটবল রাইট নাও। তো যে দেশের ফুটবল র্যাঙ্কিং 150-র কাছাকাছি যেতে চলেছে সেই দেশে যে খুব ভালো কোয়ালিটির ফুটবলার হতে হবে এরকম নয়। জাস্ট কয়েকটা বেসিক জিনিস যদি কারেক্ট করা যায় এই লিগে অনায়াসে চলে যেতে পারে। প্রথমত, একটু ফুটবল সেন্স থাকতে হবে, বলটাকে ঠিক করে কন্ট্রোল করতে হবে, বলটাকে প্রপারলি পাস করতে হবে অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমার মনে হয় এই 4 নেসেসারি থিং যে প্লেয়ার্সের থাকবে তারা এখানে ভালো খেলবে, যে টিমের থাকবে তারা এখানে ভালো খেলবে। এটা আমার ছোট্ট বুদ্ধিতে মনে হয়। আমি একদম পুরো ডিরেক্ট কোনো অ্যানালিসিসে যাচ্ছি না, তার কারণ আমি আবারও বলছি এখানে এমন কোনো হাইফাই কোয়ালিটির ফুটবল হয় না যেটা নিয়ে মারাত্মক কিছু অ্যানালিসিস করতে হবে। তো ইস্ট বেঙ্গল টিমের সব থেকে বড় যেটা প্রবলেম ছিল, যেটা ডেফিসিয়েন্সি ছিল বলে আমার মনে হয়েছিল, সেটা ছিল ফিটনেস। এবং সেই কারণে আমি কার্লোস কোয়াদ্রাদের বিশাল বড় একজন অপোজিট নেচারের পার্সন ছিলাম এবং তাকে বারবার অপোজ করেছি এবং তাকে আমি বারবার ক্রিটিসাইজ করেছি। এর কারণটা হচ্ছে তিনি এই ফিটনেসটুকু তৈরি করতে পারেননি প্রায় 2 মান্থস প্রি সিজন করার পরেও। আমার এটা নিয়েই সব থেকে বড় বক্তব্য ছিল এবং এই কারণে আমি কার্লোস কোয়াদ্রাদকে একদম বলা যায় লাস্ট এক্সটেন্টে গিয়ে আমি তাকে ক্রিটিসাইজ করি। ইভেন এটা বলতেই পারো যে তার এতটাই আমি এগেনস্টে ছিলাম, তার কোচিংয়ের আমি এতটাই এগেনস্টে ছিলাম, আমি তাকে কোনো কোচ বলেই মনে করতাম না। অনেকেই হয়তো এখন আমাকে বলবে অনেক কথা, বাট টিমের যেটা বেসিক, যেটা ইন্ডিয়ান ফুটবলে দরকার, ফিটনেস, সে ফিটনেসটা তিনি তৈরি করতে পারেননি। একটা মিনিমাম ট্যাকটিক্যাল গেম সেটা তিনি খেলাতে পারতেন না। অস্কার ব্রুজনের ওদিশা এফসি ম্যাচে কোচিংটা দেখে আমি বুঝেছিলাম যে হ্যাঁ, প্রসেসটা অ্যাটলিস্ট ঠিক আছে। ধরো তুমি কোনো স্টুডেন্টকে পড়াতে গিয়েছো, সে ধরো কিছুই জানে না, তার সাবজেক্টটাতে কি লেখা থাকে সেটাই জানে না, তো একদম কি তুমি ফার্স্টেই তাকে টপ গিয়ারে গিয়ে শেখাবে নাকি বেসিকটা শেখাবে? অবভিয়াসলি বেসিকটা। ইস্ট বেঙ্গলের প্রবলেমটা ছিল ফিটনেসে। আজকে তোমরা এই জিনিসটা দেখতে পেয়েছো যে টিমটা 90 মিনিটস একদম লড়ে গেল, ব্যাক টু ক্লিন শিটস। এটা ফিটনেস না থাকলে হয় না। মহাবাটন এগেনস্টে 9 ম্যান, আজকেরও 10 ভার্সেস 10 এক জায়গায় হয়ে গিয়েছিল। এবং
সেই যে ট্রাস্ট দ্য প্রসেস সেটা আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে দেখতে পেয়েছি। তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। ইভেন পারো এফসি ম্যাচের পরেও অনেকে ক্রিটিসাইজ করেছিল। সেই সময় বলেছিলাম যে হ্যাঁ, টিমটা হয়তো ঠিক দিকে যাচ্ছে, যদি কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাইও না করতে পারে তাহলেও একটা প্রপার প্রসেসের দিকে যাচ্ছে। কিন্তু টিমটার ফিটনেস এসেছে, টিমটা খেলছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে খেলছে। আজ কিন্তু ইস্ট বেঙ্গলি বেসিক খেলাটা খেলতে পেরেছে, প্রচুর চান্সেস ক্রিয়েট করেছে। নর্থ ইস্ট ইউনাইটেড যে চান্সেস পায়নি এরকম নয়। আমি ফার্স্ট হাফের কথা বলছি, তার কারণ সেকেন্ড হাফে কোনো খেলাই হয়নি, শুধুমাত্র মারপিটি হয়েছে। সো দিস ইজ দ্য থিং, এই যে বেসিক জিনিসটা অস্কার ব্রুজন ঠিক করতে পেরেছেন। আগে ফিটনেস, আগে তো ফুটবল খেলার মতো জায়গায় যেতে হবে, তারপর তো খেলা। টিমটার ফিটনেস কোয়ালিটি অত্যন্ত ভালো। এবার যদি ম্যাচে আসি, কয়েকজন প্লেয়ার স্ট্যান্ড আউট ছিলেন। ফার্স্টেই আমি যার কথা বলবো, আজকের ম্যান অফ দি ম্যাচ মাদি তালাল। অসম্ভব ভালো পেনিট্রেশন এবং পেনিট্রেটিভ থার্ডে ঠিক যে ফুটবলটা খেলা দরকার, যে এফেক্টিভনেসটা দরকার, সে এফেক্টিভনেসটা কিন্তু আজকে আমরা মাদি তালালের খেলায় দেখেছি। এই এফেক্টিভনেসটাই কিন্তু দরকার। যত বেশি অপোনেন্ট ডিফেন্ডারদেরকে বিজি রাখা যাবে, যত বেশি তাদেরকে পেনিট্রেট করা যাবে, তাদেরকে মানে বলা যায় ইনভেট করা, মানে তাদেরকে ফাঁকি দিয়ে যত এগোনো যাবে ততই কিন্তু সেই টিমটা চাপে পড়তে বাধ্য। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স একেবারেই খুব একটা ভালো না। তো বারবার কিন্তু পজিশন রেখে এবং ঠিক ফাইনাল থার্ড, ঠিক পেনিট্রেটিভ থার্ডে যে এফেক্টিভনেসটা দরকার, সেই এফেক্টিভনেসটা কিন্তু আজকে আমরা মাদি তালালের খেলায় খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। তার সঙ্গে আমি বলবো আনোয়ার আলী স্ট্যান্ড আউট। আমি সবসময় একটা কথা বলি, ইন্ডিয়ান ফুটবলে বিশাল বড় প্লেয়ার হতে হয় না। অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে একদম বেসিকটা ঠিক রাখা। আনোয়ারের বেসিকটা এতটাই ভালো, এতটাই কম্পোস্ট অ্যান্ড ভেরি সাউন্ড লাইক টেকনিক হি হ্যাজ, মানে এতটাই তিনি টেকনিক্যালি সাউন্ড একজন প্লেয়ার। তার খেলাটা দেখে অত্যন্ত ভালো লাগছিল এবং খুব নিট অ্যান্ড ক্লিন খেলা, তার কারণ তার বেসিকটা ঠিক। আনোয়ারের কথা বলতেই হবে। ইভেন আমি আজকে রাকিবের কথাও বলবো। রাকিব কিন্তু আজকে যেরকমভাবে আলাদিনের আশ্চর্য প্রদীপকে একেবারে নির্বিষ করে দিলেন, ব্রিলিয়েন্ট, সত্যি অসম্ভব ভালো ছিল। এবং আমি একটা কথা বলবো অস্কার ব্রুজন, আমি জানি না যখন নন্দকুমার শেখর এবং নওরেম ময় সিং ফিরে আসবেন তখন তিনি কি করবেন। আজকে পিভি বিষ্ণু লেফট উইং, যেখানে কিন্তু তাকে আমরা জেনারেলি খেলতে দেখি না, তিনি কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার। লেফট উইংয়ে তিনি আজকে যে এফেক্টিভনেসটা দেখিয়েছেন, সত্যি কথা বলতে গেলে ইটস টু গুড, অনবদ্য ছিল। এবং মাধ্যমিক প্লেয়ার সৌভিক চক্রবর্তীর কথাও বলবো। প্রফসুকান সিং গিলোক একটা বেশ ভালো বাঁচিয়েছেন, তৎপরতা দেখিয়েছেন। এবং লালচুঙ্গুঙ্গা হয়তো তিনি রেড কার্ড দেখেছেন, কিন্তু খুব যে খারাপ খেলেছেন এরকম নয়। তো সব মিলিয়ে টিমটা তো খুবই ভালো। এবং দিয়ামান্তাকুস ক্লিনিক্যাল ফিনিশ, যেটার জন্য দিয়ামান্তাকুসকে নিয়ে আসা হয়েছিল, সেটা তিনি কেন করতে পারছিলেন না, তার কারণ তিনি আনফিট ছিলেন। এখন দিয়ামান্তাকুস অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ফিট এবং অনেক বেশি এফেক্টিভ ফাইনাল থার্ডে। তো এই এফেক্টিভনেসটাই কিন্তু দরকার। এই এফেক্টিভনেসটা যত আরও বেটার হবে, আরও যত ম্যাচ খেলবে, তত কিন্তু তার যে ফিটনেস কোয়ালিটি লেভেল সেটা আরও বাড়বে। ফিটনেস কোয়ালিটি যত বাড়বে, তার ফিটনেস লেভেল যত ইনক্রিজ করবে, তত কিন্তু তিনি, আমার মনে হয়, পেনাল্টি এরিয়ার মধ্যে আরও বেশি এফেক্টিভ হবেন। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড তারা চেষ্টা করেছে, কিন্তু আমরা যে নর্থ ইস্টকে লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি, মানে ভয়ঙ্কর একদম ইনফর্ম টিম, তাদেরকে কিন্তু খেলতে দেয়নি ইস্ট বেঙ্গল, এটা মানতেই হবে। ইভেন নর্থ ইস্টের প্লেয়ার্সরা প্রচুর মাথা গরম করছিলেন এবং আলাদিন আজারে, যার উপর অনেক নজর ছিল, বলা যায় তিনি কিছুটা নিষ্প্রভ ছিলেন। কয়েকটা সময় তার ঝলক আমরা দেখেছি, বাট ওভারঅল ইটস আ ভেরি ব্যাড গেম ফর আলাদিন আজারে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার লাস্টে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের রেফারিং। কি বলবো বলো তো, মানে আমি কিছু বললেই সেটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম শুরু হয়ে যায়। একটা কথা বলতে পারি, রাহুল কুমার গুপ্তা, তিনি মনে হয় ম্যাচটা খুব ভালো ছিলেন। তিনি কিন্তু খুব সুন্দর ইকুয়েশন ব্যালেন্স করতে পারেন। অজস্র ভুল করেছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটি পেনাল্টি পেত, পরিষ্কার জেনুইন পেনাল্টি ছিল ওটা। হেক্টর উস্তে যেরকমভাবে জিতিন এমএসকে 60টা পুল করেন, জেনুইন পেনাল্টি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেটা ইস্ট বেঙ্গল এগেনস্টে গেছে বলে বলবো না, এরকম নয়। অবভিয়াসলি সেটা জেনুইন পেনাল্টি ছিল। পিভি বিষ্ণুকে যেরকমভাবে পেনাল্টি এরিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, সেটাও একদম জেনুইন পেনাল্টি ছিল। এবং
সেকেন্ড হাফের মোটামুটি 65 মিনিটসের পর থেকে যেরকমভাবে তিনি পকেটে হাত দিচ্ছিলেন, আমার তো মনে হচ্ছিল এবার মনে হয় কোনো একজন স্পেকটেটরকে গিয়েও তিনি হয়তো কার্ড দেখিয়ে দেবেন। যাই হোক, নতুন করে বলার কিছুই নেই, এরকমভাবে তিনি ব্যালেন্স করছিলেন, তো ওদেরকে রেড কার্ড দেখিয়েছেন বলে লালচুংগাও রেড কার্ড দেখালেন, যদিও তার আগে কিন্তু অপোনেন্টের হাতে বলটা লেগেছিল। যাই হোক, আমি খুব বেশি কিছু বলবো না, খুব পুয়ার রেফারিংয়ের কোয়ালিটি কিন্তু ইনক্রিজ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ওভারঅল যে ডেভেলপমেন্ট, আই থিঙ্ক ইটস নট পসিবল। সো দ্যাটস ইট, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। তোমাদের কি মনে হয় অবভিয়াসলি কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।